ভুতুড়ে বাড়ি, ভুতুড়ে গ্রামের কথা তো অনেক শুনেছেন, কিন্তু হন্টেড সি বিচ, ভুতুড়ে সমুদ্র সৈকতের ব্যাপারে কিছু শুনেছেন কখনো? ভারতবর্ষের বুকেই রয়েছে এমন এক ভুতুড়ে সমুদ্র সৈকত, যেখানে অন্ধকারের পর আর কোনো ট্যুরিস্ট পা রাখার সাহস পায় না, কারণ অন্ধকারের পর এই সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে নাকি অনেক মানুষ হারিয়ে গেছে। এমনকি কয়েক বছর আগে এই সি বিচ থেকে এমন এক মৃতদেহ উদ্ধার হয়, যার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছিল ভয়ে। কিন্তু কোথায় রয়েছে এমন অলৌকিক অদ্ভুতুড়ে সমুদ্র সৈকত, আর কেনই বা স্থানীয় লোকেরা এই সি বিচকে শয়তানের বাগান বলে ডাকে? আরব সাগরের তীরে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ডুমাস সমুদ্র সৈকত। দিনের আলো থাকতে এই ডুমাস সমুদ্র সৈকতে গেলে আপনারা দেখতে পাবেন লোকেরা স্নান করছে, স্থানীয় হকারেরা ভুট্টা, পাওভাজি, মিষ্টি বিক্রি করছে। কিন্তু বিকেলের আলো ফুরোতে শুরু করলেই ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে এই ডুমাস সমুদ্র সৈকত। পর্যটকদের এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখলে দোকানিরাই সাবধান করে দেন, আলো থাকতে এখান থেকে চলে যান, সূর্য ডোবার পর আর এখানে থাকবেন না। কিন্তু সি বিচের সন্ধ্যা মানে তো মাছ ভাজার গন্ধ আর জমজমাট মেলা মেলা ভাব। দীঘা, পুরী ঘোরার সূত্রে আমরা অন্তত এটাই জানি। তাহলে ঠিক কোন কারণে সন্ধ্যের পর খাঁ খাঁ করে ডুমাস বিচ? আসলে গুজরাট রাজ্যের সুরাট শহর থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত এই ডুমাস বিচে নাকি অন্ধকার নামলেই শয়তানরা ঘুরে বেড়ায়। একসময় এই ডুমাস বিচেই নাকি শয়ে শয়ে মৃতদেহ পোড়ানো হতো। প্রচলিত ধারণা অনুযায়ী ডুমাস বিচের ধারে যে মৃতদেহগুলো পোড়ানো হয়েছিল, সেই নশ্বর মৃতদেহের ছাই নাকি আজও মিশে রয়েছে ডুমাস বিচের বালিতে। ঠিক এই কারণেই নাকি ডুমাস বিচের বালির রং হলদেটে নয়, কালো। এই কালো রঙের বালির মধ্যেই মিশে রয়েছে ডুমাস বিচের সমস্ত অলৌকিক ও অদ্ভুতুরের রহস্য। স্থানীয়দের মতে সকালবেলা ডুমাস বিচকে দেখলে সৃষ্টিকর্তার ঘর বলে মনে হলেও সূর্যাস্তের পর এই বিচ আসলে শয়তানের বাগান হয়ে ওঠে। ধু ধু ফাঁকা সমুদ্র সৈকত থেকে নাকি মাঝে মাঝেই বিকট চিৎকারের শব্দ শোনা যায়। কেউ কেউ এখানে মহিলা ও শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। প্রচলিত লোককথা অনুযায়ী এই ডুমাস বিচে নাকি অনেকেই জেদ ধরে রাতের বেলা একা একা ঘুরে বেড়াতে গেছিলেন। তাদের মধ্যে অনেকেই নাকি ভোরবেলা ফিরে আসেননি, আর যারা ফেরত এসেছিলেন তারা নাকি বহুদিন অবধি মানসিক ভারসাম্যহীনদের মতো আচরণ করতেন। কয়েক বছর আগে এই ডুমাস বিচে একটা মৃতদেহ উদ্ধার হয়, যার জিভ মুখ থেকে অনেকটা বেরিয়েছিল, চোখ দুটো কোনো একটা অজানা ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল। আর এই ঘটনার পর থেকেই গুজরাট রাজ্যের এই ডুমাস বিচটি কুখ্যাত হয়ে উঠেছে ভারতবর্ষের ভৌতিক সমুদ্র সৈকত হিসেবে। তবে বৈজ্ঞানিক মহল ডুমাস বিচের এই ভৌতিক অভিজ্ঞতা সম্পর্কে মানতে নারাজ। তাদের দাবি, রাতের বেলা ডুমাস বিচ থেকে যে কান্না বা চিৎকারের শব্দ শোনা যায়, তা মূলত সমুদ্রের হাওয়া, গাছে বা অন্য কোথাও ধাক্কা খাওয়ার কারণে সৃষ্টি হয়। এবং ডুমাস বিচের কালো বালিতে যে মৃতদেহের ছাই মিশে রয়েছে বলে দাবি করা হয়, সেটাও নাকি ভুয়ো। আদতে এখানকার বালিতে প্রচুর পরিমাণে আয়রন মিশ্রিত রয়েছে বলেই নাকি ডুমাস বিচের বালির রং কালো। তবে বৈজ্ঞানিক মহল যতই ডুমাস বিচে অতৃপ্ত আত্মাদের অস্তিত্বের কথা অস্বীকার করুক না কেন, ডুমাস অঞ্চলের স্থানীয় লোকেরা তাদের দাবিতে অনড়। আর সেই কারণেই তারা বিকেল বেলা আলো ফুরিয়ে আসলে সমস্ত পর্যটকদের সাবধান করতে থাকেন, বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। আজকে আমি আপনাদেরকে এই ডুমাস বিচের একটি গল্প শোনাব,
গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। শোনার পর আপনারা জানাবেন ভারতবর্ষের এই ভৌতিক বীজ নিয়ে আপনাদের কি মতামত। কমেন্টে জানাতে ভুলবেন না। ডুমাস সমুদ্র সৈকতের কথা শোনার পর আমরা দুই বন্ধু মিলে একবার ডিসাইড করেছিলাম যে ওখানে বেড়াতে যাব, গিয়ে সমুদ্র সৈকতের আনন্দ নেব। আর মনে মনে এটাও ভেবেছিলাম ওইখানে নাকি ভুতুড়ে সব অনুভূতি পাওয়া যায়। সেই জন্যই বিশেষ করে আমি রাজি হয়েছিলাম ওখানে যাওয়ার জন্য। আমরা সেখানে গিয়ে একটা হোটেলে উঠি। হোটেলে ওঠার পর বিকেল নাগাদ আমরা সমুদ্র সৈকতে বেড়াতে যাই। ওখানে গিয়ে আমরা দেখি সমুদ্র তট যেন এক অনন্ত বিস্মৃতির নীল জলরাশি। আকাশ আর সমুদ্রের মিলনে তৈরি হয়েছে এক রহস্যময় দিগন্তরেখা। গ্রীষ্মের দিনগুলোতে সৈকত মানেই পর্যটকের ভিড়, কোলাহল, আনন্দ উৎসব। তবে এখন বর্ষার মরশুম, আর এ সময় সমুদ্রের রূপ যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাতাসে যেন এক ধরনের গা ছমছমে ভাব লেগেই থাকে। রাত্রি হলে জনশূন্য হয়ে যায় চারপাশ। মানুষজন তখন হোটেলের নিরাপত্তায় নিজেকে বন্দি রাখে। ডুমাস সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আমরা একটা জিনিস নোটিস করেছিলাম। সত্যি সেখানের দোকানদাররা আমাদেরকে বলছিল, এখানে বেশিক্ষণ ঘোরাঘুরি করো না, দিনের আলো নিভে গেলেই নিজের জায়গায় ফিরে যাবে। জায়গাটা ভালো না, অনেক কিছু অঘটন ঘটেছে এখানে। আমরা ওদের কথা পরোয়া না করে চারিদিক ঘোরাঘুরি করেছিলাম। কিন্তু ঠিক সন্ধে নামার আগেই আমরা ফিরে এসেছিলাম নিজের হোটেলের ঘরে। কিন্তু আমার মন কোনো মতেই মানতে রাজি হচ্ছিল না যে ওখানে ভূত আছে। তাই তা দেখার জন্য আমি আমার বন্ধুকে জোর করে সেদিন রাত্রে নিয়ে গিয়েছিলাম সেখানে। সেখানেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা। সে রাতে আকাশে কালো মেঘ জমেছিল, উত্তাল ছিল সমুদ্র। হালকা বৃষ্টি আর তীব্র ঝোড়ো হাওয়া যেন নিস্তব্ধ পরিবেশে আরও এক অদ্ভুত গাম্ভীর্য এনে দিয়েছিল। রাতের সময় আমি আর আমার বন্ধু রাহুল সৈকতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। দুজনেই শহরে একই কলেজে পড়ি। প্রকৃতির ভিন্ন রূপের টানে আমরা এসেছিলাম এখানকার এই নির্জন সৈকতে বেড়াতে। সেই উত্তাল সমুদ্র দেখার লোভ সামলাতে পারিনি আমরা। হোটেল ম্যানেজার আমাদের বারবার সতর্ক করার পরেও আমরা দুই বন্ধু ওনাকে পাত্তা দিইনি। আমার মনে অজানা এক শিহরণ হচ্ছিল। রাহুলও বেশ উৎসাহিত ছিল। দুজনে টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে রওনা দিলাম সমুদ্রের দিকে। ঘন কালো অন্ধকার, সামান্য দূরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আমাদের হোটেল থেকে সৈকত খুব বেশি দূরে নয়, তবে রাস্তা একেবারেই নির্জন। চারপাশে গাছপালার
স্যাঁতস্যাঁতে গন্ধ আর ঝোড়ো বাতাসে পাতার ফিসফাস শব্দ শোনা যাচ্ছে। পথে হঠাৎ করে একটা পুরনো গাছের নিচে এক বৃদ্ধ লোককে বসে থাকতে দেখা গেল। আমরা দুজনেই একটু থমকে গেলাম। লোকটার চোখে এক ধরনের অদ্ভুত শূন্যতা ছিল। কাঁধে পুরনো কাপড়, বয়সের ভারে তার শরীর যেন কুঁজো হয়ে গেছে। রাহুল কৌতূহলবশত জিজ্ঞাসা করল, বাবা, আপনি এখানে এত রাতে বসে আছেন কেন? বৃদ্ধ ধীর গলায় বললেন, সাবধান বাচ্চা, ও কানে যেও না, সমুদ্রের ডাক শোনো না, ও ডাক তোমাদের জন্য নয়। আমি আর রাহুল ওনার কথা শুনে হেসে উঠলাম। রাহুল বলল, বাবা, আমরা ভূত প্রেতে বিশ্বাস করি না, ধন্যবাদ আপনাকে, কিন্তু আমরা ঠিক আছি। এই বলে রাহুল আমার হাতটা ধরে নিয়ে সৈকতের দিকে এগিয়ে গেল। সৈকতে পৌঁছে দেখলাম উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। বাতাস আরো তীব্র হয়ে উঠেছে। আমার মনে আবার সেই গা ছমছমে অনুভূতি। মনে মনে ভাবলাম, কিছু একটা ঠিক নেই। কিন্তু রাহুল ক্যামেরা বের করে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। ঢেউয়ের গর্জন, বাতাসের শোঁ শোঁ শব্দ আর আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আশেপাশে আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎই দূরে জলরাশির মাঝে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। প্রথমে আমি ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু না, ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। যেন এক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি রাহুলকে ডাকলাম, দেখ, ওখানে কিছু একটা আছে। রাহুল তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। বলল, তুই ভুতুড়ে গল্প শুনে মাথা খারাপ করে ফেলেছিস, এখানে কিছু নেই। কিন্তু আমার মনে হলো ছায়া মূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। তার দেহ আর মুখের গঠন অস্বাভাবিক রকমের বিকৃত ছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, এটা আমার কল্পনা নয়, ওটা আমাদের দিকে আসছে। আমাদের চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠছিল। সমুদ্রের গর্জন আরো বেশি তীব্র হচ্ছিল। সেই মুহূর্তে বৃদ্ধ লোকটার কথা মনে পড়ল আমার। ওখানে যেও না, বৃদ্ধের সেই সাবধান বাণী যেন মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। মহিলার ছায়ামূর্তি এখন একদম কাছে এসে গেছে। হঠাৎ এক ঠান্ডা বাতাস আমার গা ঘেঁষে চলে গেল। শরীরের সব রক্ত যেন জমে গেল। রাহুল তখনও কিছু বুঝতে পারছে না। সে আমাকে বলল, এই সব বোকামি বন্ধ কর, কিছুই তো নেই এখানে। কিন্তু আমি পরিষ্কার দেখলাম ছায়া মূর্তির চোখ দুটো যেন জল জল করছে।
আর তার মুখে এক পৈশাচিক হাসি। তারপর এক ভয়ানক চিৎকার করে ছায়া মূর্তিটা হঠাৎ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। রাহুলও কিছুটা অনুভব করলো, যেন বাতাসের মধ্যে কোনো এক অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। চারপাশে অদ্ভুত ফিসফিসানির শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ খুব কাছে এসে কথা বলছে। আমরা আর এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না। প্রাণপণে দৌড় লাগালাম হোটেলের দিকে। হোটেলে ফিরে এসে আমরা যখন দরজা বন্ধ করলাম, তখন রাহুল থরথর করে কাঁপছে। আমার গায়ের সমস্ত রক্ত যেন শুকিয়ে গেছে। হোটেলের ম্যানেজার তখনও জেগেছিলেন। আমাদের চেহারা দেখে ম্যানেজার বুঝতে পারল কিছু একটা ঘটেছে। ম্যানেজার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? রাহুল কোনো মতে বলল, ওখানে কেউ ছিল, একজন মহিলা, কিন্তু মানুষ নয়। ম্যানেজার গভীর শ্বাস ফেলল। এখানে যারা আসে সবাই সেই মহিলার গল্প জানে। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। তবে আমি বহুবার শুনেছি, প্রত্যেক বছর বর্ষার সময় এই সৈকতে এক মহিলার আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু কেন? রাহুল শ্বাস বন্ধ করে জিজ্ঞাসা করল। ম্যানেজার ধীরে ধীরে বললেন, বছর কয়েক আগে এখানে এক নববিবাহিত দম্পতি বেড়াতে এসেছিল। সেদিনও একই রকম রাত ছিল। সেই মেয়েটি সমুদ্রের দিকে একা একা হেঁটে গিয়েছিল, আর তারপরে আর তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে সমুদ্র তাকে গ্রাস করেছে, আবার কেউ বলে সে আত্মহত্যা করেছে। কিন্তু তারপর থেকে লোকজন বলে তার আত্মা এই সৈকতে নাকি ঘুরে বেড়ায়, নতুন শিকার খুঁজে বেড়ায়। আমি আর রাহুল স্তব্ধ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম এই অভিজ্ঞতা আমাদের কখনো ভুলতে দেবে না। সেই রাতে আমরা ঘুমোতে পারলাম না, যেন প্রতিটা শব্দের মধ্যে, প্রতিটা বাতাসের ঝাপটার মধ্যে সেই মহিলার উপস্থিতি অনুভব করছিলাম। সৈকতের বাইরে সমুদ্র তখনও তার একই রকম গর্জন করছে, আর বাতাসে যেন সেই অদৃশ্য মহিলার ফিসফিসানি শোনা যাচ্ছে। ফিরে এসো, ফিরে এসো বলছি, আমায় ছেড়ে যেও না, ফিরে এসো। সে রাত্রে আমরা আর ঘুমোতে পারলাম না। ব্যালকনিতে বসে একটা করে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ পাশের রুম থেকে একটা ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি এসে আমাদের কাছে
একটা সিগারেট চেয়ে আমাদের পাশেই বসে পড়লেন। কিছুক্ষণ ওনার সাথে গল্প করার পর ওনাকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। আমাদের ঘটনাটা শোনার পর ওনার মুখ থেকে আমরা আরও একটা ঘটনা শুনতে পেলাম। তিনি আমাদেরকে জানালেন, একবার দুই বন্ধু আদিতি এবং রোহান একটি সপ্তাহান্ত কাটানোর জন্য 2 মাস সমুদ্র সৈকতে গেল। এই সৈকতটির কালো বালির জন্য পরিচিত এবং ভুতুড়ে পরিবেশের জন্য কুখ্যাত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তারা তীরে ক্যাম্প লাগিয়ে গল্প ও হাস্যরস করতে লাগলো। কিন্তু তারা জানতো না যে সেখানে এক অন্ধকার ইতিহাস লুকিয়ে রয়েছে। স্থানীয়রা প্রায়শই বলতো এই সৈকতে রাতের বেলা ভুতুড়ে আত্মাগুলি ঘুরে বেড়ায়। 2 মাস সমুদ্রের গভীরতায় হারিয়ে যাওয়া আত্মাদের কথা শোনা যেত, যারা ছায়ায় শান্তি খুঁজছিল। আদিতি এসব কাহিনীকে উপেক্ষা করলেও রোহান একটি অদ্ভুত শীতলতা অনুভব করতে লাগলো। রাতের অন্ধকার ঘনিয়ে এলে তারা অদ্ভুত ছায়াময় চরিত্র দেখতে পায়, যা অন্ধকারে সরে সরে যাচ্ছিল। রোহান আদিতিকে টেন্টে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দিল, কিন্তু আদিতি নতুন কিছু খোঁজার জন্য আগ্রহী ছিল। অজানার উত্তেজনা তার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। তারা সৈকতের গভীরে হাঁটতে লাগলো। ঢেউয়ের শব্দ তাদের চারপাশে গুঞ্জরিত হচ্ছিল। হঠাৎ আদিতি একটি পুরনো পাথরের উপর স্টাম্বেল্ড করল, যা বালির মধ্যে আধা গোজানো ছিল। এর উপর নাম ও তারিখ খোদাই করা ছিল। কিছু শতাব্দী প্রাচীন একটি অদ্ভুত ভীতি তাদের উপর ছড়িয়ে পড়ল। কিন্তু আদিতি আরো কাছাকাছি যেতে চাইছিল। যখন তারা খোদাইকৃত নামের উপর আঙুল বুলাতে থাকে, তখন এক ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, আর রোহান একটি উপস্থিতি অনুভব করলো। সে পিছনে ঘুরে দেখল সমুদ্রের কিনারে একটি ছায়াময় চরিত্র দাঁড়িয়ে আছে, যার আকৃতি অস্পষ্ট। আতঙ্কে সে আদিতির হাতে ধরল, তাকে চলে যেতে বলল, কিন্তু আদিতি বিমোহিত হয়ে গেল। এটা শুধু আলো ছায়ার খেলা, সে বলল পানির কাছে যেতে। রোহান ভয়ের চাপে তাকে টেনে তুলল। ঠিক সেই সময়ে সেই ছায়া সমুদ্রের মধ্যে মিলিয়ে গেল। শুধুমাত্র মৃদু ক্ষুধার্ত শব্দ রয়ে গেল। ভয় দূর করতে চেয়ে আদিতি তাদের ক্যাম্পে ফিরে যাওয়ার প্রস্তাব দিল। কিন্তু যখন তারা ফিরে যাচ্ছিল, তখন সৈকতটির অদ্ভুতভাবে নির্জন লাগছিল। ঢেউগুলো আছড়ে পড়ছিল না, বরং ফিসফিস করছিল। ছায়াগুলি চারপাশে ঘুরছিল এবং রোহান অনুভব করল
অন্ধকার থেকে চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে। টেন্টে ফিরে তারা হাসির মাধ্যমে তাদের ভয়কে উপেক্ষা করার চেষ্টা করল, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছিল। আদিতি হঠাৎ থমকে গেল বাইরে তাকিয়ে। সে ফিসফিস করে বলল, তুমি কি সেটা শুনছ? রোহান কান খাকিয়ে শুনতে লাগলো। একটি শোকজনক কণ্ঠস্বর সমুদ্রের গভীর থেকে উঠে আসছিল। এটি বেড়ে উঠছিল, তাদের চারপাশে মোড় নিচ্ছিল। তারা দুজনই লেজার এবং টর্চ নিয়ে বাইরে বের হলো। বালির উপর আলো ফেলল। তাদের আতঙ্কে তারা দেখল যে পানির কিনার থেকে একাধিক ছায়াময় চিত্র বের হয়ে আসছে। তাদের মুখ অস্পষ্ট, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট। ভয় পেয়ে তারা পালিয়ে গেল, কিন্তু ছায়াগুলি দ্রুত চলে আসছিল। আদিতি চিৎকার করলো যখন একটি ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। তাকে পিছন দিকে টেনে নিয়ে গেল। রোহান তখনই দেখল আদিতি অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তার চিৎকার নিঃশব্দে বিলীন হয়ে গেল। আদিতি! সে চিৎকার করল। হতাশায় ভেসে যাচ্ছিল সে। তার গলায় একটি বরফ শীতল গ্রিপ অনুভব করল, আর ফিসফিস আওয়াজ বাড়তে থাকল। তার কান্না চাপিয়ে সর্বশক্তি দিয়ে সে মুক্তি পেল এবং সৈকতের দিকে দৌড়ালো। যখন সে রাস্তায় পৌঁছালো, তখন সে ফিরে তাকালো। সৈকত শান্ত ছিল, ছায়াগুলি চলে গিয়েছিল, কিন্তু ফিসফিস এখনো বাতাসে ছিল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আদিতি হারিয়ে গিয়েছিল। ছায়াগুলি তাকে গিলে ফেলেছিল বোধ হয়। কয়েক বছর পরে রোহান আবার 2 মাস সমুদ্রের কাছে ফিরে আসবে। সেই রাতের স্মৃতি তাকে তাড়িত করতে থাকবে। স্থানীয়রা এখনো হারিয়ে যাওয়া আত্মাদের গল্প বলতো, আর সে জানতো যে সে কখনোই সেই ফিসফিস থেকে বাঁচতে পারবে না। 2 মাস তার একজন বন্ধুকে নিয়েছে, এবং তার ছায়াগুলি সব সময় তার উপর থাকবে। ওনার মুখ থেকে এই ঘটনাগুলো শোনার পর আমরা দুজনেই একে অপরের মুখের দিকে চেয়েছিলাম কিছুক্ষণ। হঠাৎ আমার বন্ধু রাহুল বলে উঠল, বড্ড জোর বেজেছি। কি বলিস গুড্ডু? নেহাত আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তা না হলে বেঘরে প্রাণটা হারাতে হতো, কি তাই না ভাই? আমি তখনও সমুদ্র সৈকতে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে চিন্তা করছিলাম। ওর কথা আমার কানে এসে পৌঁছায়নি, কিন্তু ওর মুখ দেখে বুঝতে পারছিলাম ও কিছু একটা উত্তরের আশায় আমার দিকে তাকিয়েছিল। আমি মাথা নাড়লাম আর চুপ করে বসে পড়লাম। আর চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবছিলাম, হয়তো এরকম অনেক অজানা ঘটনা লুকিয়ে আছে,
এই ডুমাস সি বিচ হয়তো অনেকের প্রিয়জনদের গিলে ফেলেছে। অনেকে কত আনন্দ করে এখানে এসে দুঃখ নিয়ে ফিরে গেছে বাড়িতে। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।